আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে আমাদের রোড টু মিশন 100 সাজেশন থেকে, তো এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে দেখি চলো আমাদের জন্য কি কি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া ব্যাখ্যা করো। খেয়াল করো, আমাদেরকে মনে রাখতে হবে যে বিয়োজন বিক্রিয়া মানেই তাপহারী বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। এখন এই যে CO3 আছে এটাকে আমরা ভাঙবো, কিসের মাধ্যমে ভাঙবো? তাপ, এই যে ত্রিভুজ চিহ্ন এটাকে বলা হয় তাপ দেওয়া, তাপের মাধ্যমে ভাঙবো। তাপের মাধ্যমে ভাঙলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে গিয়ে তাপের প্রয়োজন না, তাহলে যে বিক্রিয়া সম্পন্ন করতে তাপ দিতে হয় বা সম্পন্ন করতে তাপের প্রয়োজন হয় সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় আমরা বাহির থেকে তাপ প্রদান করব ক্যালসিয়াম কার্বনেটের উপর, ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে। তাহলে আমরা এই বিক্রিয়াকে একটা তাপহারী বিক্রিয়া বলতেই পারি। আমাদের নেক্সট প্রশ্ন, যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কোন প্রক্রিয়ায়, অথবা তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে উভমুখী বিক্রিয়াকে। সো এই প্রসেস নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে ফার্স্টে দেখো, আমরা দুইটা শর্ত এখানে মানব। নাম্বার 1, ধরো ক্যালসিয়াম কার্বনকে তাপ দিয়ে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তর করলাম। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ, তাহলে অবশ্যই উড়ে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে, যদি আমাদের উৎপাদগুলোর মধ্যে একটি গ্যাসীয় পদার্থ হয় তাহলে সেই বিক্রিয়াকে যদি আমরা খোলা পাত্রে সম্পন্ন করি, বদ্ধ পাত্রে না, খোলা পাত্রে সম্পন্ন করি, তাহলে গ্যাসীয় পদার্থটি উড়ে যাবে এবং এই গ্যাসীয় পদার্থ উড়ে যাওয়ার মাধ্যমে ওই বিক্রিয়া রিভার্স হতে পারবে না। ফর এক্সাম্পল দেখো, ক্যালসিয়াম কার্বনকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তর করলাম, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় পদার্থ বিদে সে তো উড়ে যাবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড একা তো আর ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর করতে পারবে না, দ্যাট মিনস এই বিক্রিয়াটা সবসময় একমুখী থাকবে। এটা হলো একটা প্রসেস। আর একটা প্রসেস দেখো, ধরো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করলো। এখন সি আর ডি ধরো কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ না, তো গ্যাসীয় পদার্থ না হলে সে তো আর উড়ে যাবে না। সেক্ষেত্রে আমার এই উৎপাদগুলোর মধ্যে যে কোনো একটা উৎপাদকে, হতে পারে সেটা সি, হতে পারে সেটা ডি, যে কোনো একটা উৎপাদকে পাত্র থেকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ উৎপাদগুলোর মধ্যে যে কোনো একটি উৎপাদকে আমরা পাত্র থেকে সরিয়ে ফেলবো। ফলে যদি আমরা ডি কে সরাই, খেয়াল করো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি হলো, যদি আমরা ডি কে সরাই তাহলে সি একা তো আর এ বি তৈরি করতে পারবে না। অথবা ধরো আমরা সি কে সরিয়ে ফেললাম, তাহলে ডি একা তো আর এ বি তে রূপান্তর করতে পারবে না। তখন এই বিক্রিয়াটাও একমুখী হয়ে যাবে, কারণ এখান থেকে একটা উৎপাদকে আমরা এখান থেকে কি করেছি? সরিয়ে ফেলেছি। ওকে, সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। সো আমরা এভাবেই দুইটা পয়েন্ট এখানে মেনশন করে দিলাম। 3 নাম্বার, যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লিখো। তো ফার্স্টে আমরা সংজ্ঞা দিলাম। দেখো সংজ্ঞাতে কি বলতেছে, যে যোজনী হচ্ছে একটি মৌলের অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য। আর জারণ সংখ্যা অণু, আয়ন বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চার সংখ্যাকে জারণ সংখ্যা বলে। অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে একটা পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চার সংখ্যাকে জারণ সংখ্যা বলা হয়। যোজনীর মান ঋণাত্মক হতে পারে না, মানে যোজনী সবসময় ধনাত্মক হবে, বাট জারণ সংখ্যার মান ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। জারণ সংখ্যা দুইটাই হতে পারে, ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মক হতে পারে। যোজনী সর্বদা কি হয়? পূর্ণ সংখ্যায় হয়, পূর্ণ সংখ্যায় হয়। বাট জারণ সংখ্যার মান কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে। তাহলে যে কোনো কিছুই যোজনী এবং জারণ মান, এটা তিনটা পার্থক্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু বা এই পয়েন্টগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। সো দেখো এখান থেকে আমরা একটা বিক্রিয়া দেখলাম যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতেছে। সো অ্যাসিডের দেখো হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মূলক মাইনাস, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, আর পানির H প্লাস ও H মাইনাস। এই পানিকে আমরা এভাবে দেখাতে পারি H2O, আমরা উপরে H প্লাস আর অক্সিজেন মাইনাস দিয়ে দিলাম, মানে OH মূলক মাইনাস দিয়ে দিলাম। তো তাইলে এখানে জারণ মানের কোনো পরিবর্তন ঘটতেছে না। সোডিয়াম +1 Cl -1 হাইড্রোজেন +1 হাইড্রোক্সিল মূলক -1 তাহলে জারণ মানের কোনো পরিবর্তন ঘটতেছে না। তাহলে আমরা এই প্রশমন বিক্রিয়াকে একটি নন রেডক্স বিক্রিয়া বলতে পারবো, যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন যে বিক্রিয়ায় ঘটে না সেই বিক্রিয়াটিকেই নন রেডক্স বিক্রিয়া বলা যেতে পারে। আর্দ্র বিশ্লেষণ এবং পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ফাইন, তাহলে আমরা দুইটা বিক্রিয়া নিয়ে এখন কথা বলবো, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি বিশ্লেষণ বিক্রিয়া। তো দেখো আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? এই যে SiCl4, না আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে এক্সাম্পলটা দেই, AlCl3 প্লাস পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 আর উৎপন্ন হচ্ছে HCl।
এই বিক্রিয়াতে দেখো আমরা বিক্রিয়কে পানি নিয়েছি এবং সেই পানিকে দুই ভাগে ভাগ করেছি, H প্লাস ও H মাইনাস। তাহলে যে বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে, শর্ত হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি এই বিক্রিয়ার নাম আর্দ্র বিশ্লেষণ, ঠিক আছে, আর্দ্র বিশ্লেষণ। সো যে বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে আমরা দুই ভাগে ভাগ করব, H প্লাস এবং OH মাইনাস এরকম দুইটা অংশে ভাগ করতে পারবো, সেই বিক্রিয়াকে বলা হবে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর পানি যোজন বিক্রিয়া কাকে বলে? পানি যোজন বিক্রিয়া হচ্ছে কপার সালফেট একটি আয়নিক যৌগ, এই আয়নিক যৌগের সাথে আমরা 5 অণু পানি নিলাম, কিন্তু এই পানি কোনোরূপ পজিটিভ নেগেটিভ ভাগ হবে না, জাস্ট ক্লাস আকারে বসে যাবে। সো CuSO4.5 অণু H2O, এইভাবে বিক্রিয়কে পানি থাকবে ঠিকই, কিন্তু সেই পানিকে আমরা কোনো অংশে ভাগ করব না, পজিটিভ নেগেটিভ কোনো অংশে ভাগ করব না, আমরা সেই পানিকে বলতে পারবো পানি বিশ্লেষণ। সো নিচের বিক্রিয়াটা কি বিক্রিয়া? নিচের বিক্রিয়াটা পানি যোজন, পানি যোজন, আর উপরের বিক্রিয়াটা গেল আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। সো আশা করছি তোমরা এইটুকু ডিফারেন্স বুঝতে পেরেছো এখান থেকে। পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝায়? পলিমারকরণ বিক্রিয়া বলতে বোঝানো হয় যে অসংখ্য অণু থাকবে, একটা ক্ষুদ্র অণু থেকে আমরা অসংখ্য অণু তৈরি করতে পারবো যে বিক্রিয়ার মাধ্যমে, সেই বিক্রিয়াকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। যেরকম এখানে দেখো ভিনাইল ক্লোরাইড থেকে আমরা পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করেছি। সো ভিনাইল ক্লোরাইড কি? ক্ষুদ্র মনোমার এবং ক্ষুদ্র অণু। এখান থেকে আমরা কি পাচ্ছি? পলিভিনাইল ক্লোরাইড। এটা কি বলতো? বৃহৎ। এটা একটা বৃহৎ অণু, আর এটা একটা ক্ষুদ্র অণু। এটা ছিল একটা ক্ষুদ্র অণু মনোমার, আর এটা একটা বৃহৎ অণু। সো এটাকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলতে পারবো। যে বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্ষুদ্র মনোমার থেকে বৃহৎ পলিমার প্রস্তুত করতে পারি, সেটাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, পিঁপড়ার কামড়ে ক্ষত স্থানে চুন লাগানো হয় কেন? দেখো, পিঁপড়া বা যে কোনো পোকামাকড় যখন কামড় দেয় তখন আমাদের সেই কামড়ের সাথে যেই বিষ, যেটাকে আমরা বিষ বলি, সেই বিষের মধ্যে থাকে অ্যাসিড। তাহলে এই বিষ যখন দেহের মধ্যে প্রবেশ করে তখন সেখানে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের দেহের মধ্যে অ্যাসিড প্রবেশ করাতে দেহের মধ্যে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। তাহলে সেই জ্বালা পোড়াকে প্রশমিত করতে হলে অবশ্যই ক্ষার লাগবে, এবং চুন একটি কি? ক্ষারীয় পদার্থ। তাহলে এখানে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়, চুন ক্ষারীয় পদার্থ, আর পিঁপড়ার কামড়ে দেহের মধ্যে চলে যায় অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তোমার সেই জায়গাটাকে প্রশমিত করে দেয়, বিধায় আমরা সেইখানে আমরা চুন দেই যেন আমাদের সেখানে প্রশমন বিক্রিয়া হয়, এবং প্রশমন বিক্রিয়ার ফলে যেন অ্যাসিডের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। লোহায় মরিচা পড়া এতে রসায়নের উপস্থিত আছে কিভাবে? অবশ্যই লোহায় মরিচা পড়া এটা রসায়নের উপস্থিত আছে, এবং একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এই যে Fe2O3, তাহলে এটা কি বিক্রিয়া ছাড়া কি সম্পন্ন হয়েছে? অবশ্যই বিক্রিয়া ছাড়া সম্পন্ন হয় নাই। আমরা এরকম লিখতে পারি, Fe নিব, অক্সিজেন নিব, জলীয় বাষ্প নিব, H2OG, এদেরকে নিলে আমার এই প্রোডাক্টটা তৈরি হবে যে Fe2O3 n সংখ্যক পানি। তাহলে এখানে তো অবশ্যই আমার বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ের মধ্যেই রসায়ন চলে আসতেছে। এখানে রাসায়নিক পরিবর্তন ঘটতেছে। তো এই রাসায়নিক পরিবর্তন বলো, আবার বিক্রিয়ার কথা চিন্তা করলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া করতেছে। সো রাসায়নিক পরিবর্তন, জারণ বিজারণ বিক্রিয়া এবং বিক্রিয়ক থেকে উৎপাদের ধর্ম সম্পূর্ণ আলাদা, এই যে চেঞ্জগুলো পাচ্ছি, এখানে অবশ্যই আমরা বলতে পারি কি রসায়নের উপস্থিতি রয়েছে। নেক্সট প্রশ্ন, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় সাম্যাবস্থা ব্যাখ্যা করো। ওকে ফাইন, তাহলে আমরা এটা এখন ব্যাখ্যা করব। রাসায়নিক সাম্যাবস্থা কখন হবে? ফার্স্ট অফ অল একটা উভমুখী বিক্রিয়া, ধরো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো, আমার এই দিকের বিক্রিয়াটাকে বলা হয় সম্মুখমুখী। এই দিকের বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? সম্মুখমুখী। আর এই দিকের বিক্রিয়াটাকে আমরা বলবো পশ্চাৎমুখী। তাহলে একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সাম্যাবস্থায় কি হয়? দেখো, সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়াতে শুরুতে খুব গতিশীল হয়, বাট আস্তে আস্তে এর গতি কমায় দেয়। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি তখন আস্তে আস্তে বাড়ে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতি কমতেছে, বিপরীতমুখী বিক্রিয়ার গতি বাড়তেছে। এই দুইজনে বা দুইটা বিক্রিয়া একটা পয়েন্টে গিয়ে সেম থাকে। তাহলে ওই পয়েন্টটাকে আমরা কি বলি? রাসায়নিক সাম্যাবস্থা বলি। অর্থাৎ আমার কাছে মনে হবে যেন বিক্রিয়াটা থেমে আছে বা স্থির হয়ে আছে। তাহলে এই যে আমার কাছে মনে হবে যে বিক্রিয়া থেমে আছে বা বিক্রিয়া স্থির হয়ে আছে, এই পয়েন্টটুকুকে কি বলা হয়? রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। সো বলা যায় যে রাসায়নিক সাম্যাবস্থা কি অবস্থা? একটি গতিময় অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটি কি অবস্থা? গতিময় অবস্থা। পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে? প্রশমন বিক্রিয়া ঘটে, যেটা অলরেডি আমরা একটু আগে ব্যাখ্যা করেছি যে পিঁপড়ার কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইডে থাকে চুন, মানে ক্যালসিয়াম অক্সাইড থাকে চুনের মধ্যে। তো চুনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ার কামড়ে। তো এই দুইটা যখন বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম ফরমেট এবং পানি তৈরি হয়। এই ক্যালসিয়াম ফরমেট হবে লবণ। ক্যালসিয়াম ফরমেট কি হবে?
ক্যালসিয়াম ফরমেট হবে লবণ এবং এখান থেকে তৈরি হবে H2O পানি। তাহলে আমরা বলতে পারি পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে কি লাগানো হয়? পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে চুন দেওয়া হয় এই জন্য যাতে করে আমরা সেখানে লবণ এবং পানি তৈরি করতে পারি, এবং এই লবণ পানি তৈরি হওয়ার সময় অবশ্যই এখানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হবে। যে কামড়ের ফলে যে অ্যাসিড দেহের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, কামড়ের ফলে যে অ্যাসিড দেহের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, সেই অ্যাসিডটা কি হবে? প্রশমিত হয়ে যাবে। অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে, ফলে যে আক্রান্ত যে রোগী বা যেই থাকুক না কেন সে মানে তার ব্যথাটা কমে যাবে এখান থেকে। তাহলে আমি আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু বা তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো। তাহলে সপ্তম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু আমরা যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলো ভেঙে ভেঙে আলোচনা করেছি তোমাদের সামনে। আমি আশা করব তোমরা এই পয়েন্টটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এগুলো বারবার বোর্ডে এসেছে। সো তোমাদের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে, তোমাদের বোর্ড পরীক্ষায় বলো, তোমাদের স্কুল পরীক্ষায় বলো, এগুলো আসার চান্স খুব বেশি। প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, প্রশ্নগুলো পড়তে হবে, তাহলে আশা করতেছি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা। তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।